আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রাম্পের শান্তি প্রস্তাবের মধ্যেই ইউক্রেনের রণাঙ্গনে দুঃসংবাদ। ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশল রাশিয়ার ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেছেন ক্রেমলিন। ইসরায়েলকে সতর্কবার্তা, আগ্রাসন না চালানোই মঙ্গল বললেন সাবেক ইরানি মন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত শান্তি প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে যখন তুমুল আলোচনা এবং কূটনৈতিক মহলে নানা সমীকরণ মেলানো হচ্ছে, ঠিক তখনই ইউক্রেনের রণাঙ্গন থেকে আসছে বেশ কিছু উদ্বেগজনক খবর, যা কিয়েভের জন্য বড়সড় ধাক্কা হিসেবেই দেখছেন সমরবিদরা। বিষয়টি আসলে বেশ দ্বান্দ্বিক ও জটিল, কারণ একদিকে ওয়াশিংটনে ক্ষমতার পালাবদলের সাথে সাথে ইউক্রেনকে যুদ্ধবিরতির টেবিলে বসানোর জন্য এক ধরনের প্রবল মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা হচ্ছে, আর অন্যদিকে মাঠ পর্যায়ে প্রতিপক্ষ বাহিনী তাদের সামরিক অগ্রযাত্রা এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করে তুলেছে। ট্রাম্পের শিবিরের পক্ষ থেকে যে শান্তি প্রস্তাবের রূপরেখা বা আভাস পাওয়া যাচ্ছে, সেখানে বর্তমান ফ্রন্টলাইন বা যুদ্ধক্ষেত্র যেখানে আছে সেটাকেই হয়তো সীমানা হিসেবে মেনে নেওয়ার একটি ইঙ্গিত রয়েছে। আর ঠিক এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে বিপক্ষ দল। রণাঙ্গনের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় দোনেৎস্ক এবং লুহান্স্ক অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব এবং সাপ্লাই চেন এখন তীব্র হুমকির মুখে, এবং ইউক্রেনীয় বাহিনীর জন্য রসদ ও গোলাবারুদ পৌঁছানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে শীতকাল সমাগত হওয়ায় এবং ট্রাম্পের বিজয়ের পর ভবিষ্যতে মার্কিন সহায়তা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ায় ফ্রন্টলাইনে থাকা সেনাদের মনোবলে বড় ধরনের প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রস্তাবিত শান্তি আসলে ইউক্রেনের জন্য এখনই স্বস্তির বার্তা বয়ে আনছে না, বরং এটি তাদের বাধ্য করছে তড়িঘড়ি করে ডিফেন্সিভ লাইন তৈরি করতে, কারণ তারা আশঙ্কা করছে যে কোনো আনুষ্ঠানিক আলোচনার আগে রাশিয়া যতটা সম্ভব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইবে। তাছাড়া ইউরোপীয় মিত্ররাও এখন কিছুটা দ্বিধাবিভক্ত। কেউ কেউ চাইছেন যুদ্ধ দ্রুত শেষ হোক, আবার কেউ কেউ মনে করছেন ট্রাম্পের চাপে পড়ে যদি ইউক্রেনকে অসম শর্তে রাজি হতে হয়, তবে তা দীর্ঘমেয়াদে ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেও বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কারণ তাকে একদিকে অভ্যন্তরীণ জনমত সামাল দিতে হচ্ছে যারা কোনোভাবেই ভূখণ্ড ছাড় দিতে নারাজ, আর অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির এই বিশাল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হচ্ছে। আসলে শান্তি প্রস্তাবের মোড়কে এটি একটি বড় ভূরাজনৈতিক দাবার চাল, যেখানে ইউক্রেনের রণাঙ্গনের বর্তমান নাজুক পরিস্থিতি ট্রাম্পের প্রস্তাবকে আরও বেশি প্রাসঙ্গিক কিন্তু বেদনাদায়ক করে তুলছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যুদ্ধের ময়দান এবং কূটনৈতিক টেবিলের এই বৈপরীত্য কতটা ভয়াবহ হতে পারে। এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই কৌশল শেষ পর্যন্ত যুদ্ধ থামাতে পারবে, নাকি এটি ইউক্রেনকে আরও বিপদে ফেলবে? কমেন্ট সেকশনে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের আলোচনার গভীরতা বাড়ায়। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির আর এক মেরুতেও চলছে ব্যাপক বিশ্লেষণ। বিশেষ করে ক্রেমলিন থেকে আসা সাম্প্রতিক বক্তব্যে এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশল বা সিকিউরিটি স্ট্র্যাটেজি রাশিয়ার দীর্ঘদিনের চিন্তাভাবনার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে মস্কো। ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভ এবং রাশিয়ার শীর্ষ নীতি নির্ধারকদের শরীরী ভাষা ও বক্তব্যে এখন এক ধরনের স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে, যা বাইডেন প্রশাসনের সময় সম্পূর্ণ অনুপস্থিত ছিল। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং বিদেশের মাটিতে অযথা হস্তক্ষেপ না করার যে প্রতিশ্রুতি, সেটিকে রাশিয়া নিজেদের জাতীয় সার্বভৌমত্ব এবং বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপোলার ওয়ার্ল্ডের ধারণার সাথে মিলিয়ে দেখছে। রাশিয়ার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল প্রতিটি পরাশক্তির নিজস্ব প্রভাব বিস্তারের এলাকা থাকবে এবং সেখানে অন্য কেউ নাক গলাবে না। ট্রাম্পের নিরাপত্তা কৌশলে ন্যাটোকে নিয়ে যে সংশয় এবং ইউরোপীয় দেশগুলোর উপর প্রতিরক্ষা ব্যয় দায় চাপানোর যে প্রবণতা, তা পরোক্ষভাবে রাশিয়ার এই নীতিকেই সমর্থন করে। ক্রেমলিন মনে করছে, ট্রাম্প যদি সত্যি সত্যি তার নিরাপত্তা কৌশলে অটল থাকেন, তাহলে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ এবং মার্কিন সামরিক উপস্থিতি কমে আসবে, যা রাশিয়ার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে বিশ্লেষকরা এখানে একটি সতর্কবাণীও দিচ্ছেন। তারা বলছেন, ট্রাম্পের ব্যবসায়িক মানসিকতা এবং লেনদেনের ভিত্তিতে সম্পর্ক তৈরির যে ধরন, তা রাশিয়ার জন্য সাময়িকভাবে সুবিধাজনক হলেও দীর্ঘমেয়াদে এটি অনিশ্চয়তা তৈরি করতে পারে।
তবুও বর্তমান প্রেক্ষাপটে ক্রেমলিন এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছে, কারণ তারা মনে করে ট্রাম্পের সাথে প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী ডিল করা সম্ভব, যা আদর্শিক বা নৈতিক অবস্থান থেকে চালিত ডেমোক্র্যাট প্রশাসনের সাথে সম্ভব ছিল না। এই বিষয়টি গ্লোবাল জিওপলিটিক্সে একটি বিশাল শিফট নিয়ে আসতে পারে, যেখানে রাশিয়ার ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো হয়তো ভবিষ্যতে পুনর্বিবেচনা করা হতে পারে। অনেকেই ভাবছেন, তাহলে কি ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে বরফ গলতে শুরু করেছে, নাকি এটি কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণগুলো বুঝতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনারা যারা জিওপলিটিক্স বা বিশ্ব রাজনীতি নিয়ে আগ্রহী, তাদের কাছে এই বিষয়টি কেমন মনে হচ্ছে? ট্রাম্পের এই নিরাপত্তা কৌশল কি সত্যিই বিশ্বকে আরও নিরাপদ করবে, নাকি এটি স্বৈরতান্ত্রিক দেশগুলোকে আরও সাহসী করে তুলবে? ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা চেষ্টা করছি খবরের পেছনের আসল বিশ্লেষণটি আপনাদের সামনে তুলে ধরতে। এবার দৃষ্টি ফেরানো যাক মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির দিকে, যেখানে ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন সাবেক এক প্রভাবশালী ইরানি মন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে নতুন করে কোনো আগ্রাসন বা উস্কানিমূলক পদক্ষেপ চালানো কারোর জন্যই মঙ্গলজনক হবে না, এবং এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন পুরো অঞ্চলটি একটি বড় ধরনের সংঘাতের বারুদস্তূপের উপর দাঁড়িয়ে আছে। সাবেক এই মন্ত্রী, যিনি ইরানের পররাষ্ট্রনীতি ও কৌশলগত বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, তিনি জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল যদি মনে করে সামরিক শক্তি প্রয়োগ করে বা গোপন হামলা চালিয়ে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে, তবে তা হবে একটি বড় ভুল হিসাব বা মিসক্যালকুলেশন। তার মতে এখনকার যুদ্ধ বা সংঘাতের ধরন বদলে গেছে। এখন আর প্রথাগত যুদ্ধর মধ্যে সীমাবদ্ধ নেই কেউ, বরং হাইব্রিড ওয়ারফেয়ার এবং প্রক্সি শক্তির ব্যবহারের ফলে যে কোনো ছোট ঘটনা মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি কূটনৈতিক ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, আগ্রাসন না চালিয়ে সংযত আচরণ করাই হবে বুদ্ধিমানের কাজ, কারণ এর ফলে কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব অর্থনীতি, বিশেষ করে তেলের বাজারে যে অস্থিতিশীলতা তৈরি হবে, তার দায়ভার আগ্রাসনকারীকেই নিতে হবে। এই বক্তব্যের পেছনে ইরানের নিজস্ব সামরিক সক্ষমতা এবং তাদের আঞ্চলিক মিত্রদের প্রস্তুতির একটি প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তারা বলছেন, ইরান সরাসরি কোনো সংঘাতে না জড়ালেও তারা বুঝিয়ে দিতে চাইছে যে তাদের রেড লাইন অতিক্রম করলে তার ফলাফল ভয়াবহ হতে পারে। সাবেক এই মন্ত্রীর বক্তব্যটি কেবল ইসরায়েলের প্রতি বার্তা নয়, বরং এটি তাদের পশ্চিমা মিত্রদের জন্য একটি সিগন্যাল, যাতে তারা তেল আভিভকে সংযত থাকার পরামর্শ দেয়। যুদ্ধের মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক ধস এড়াতে কূটনীতির পথ খোলা রাখার আহ্বান জানানো হলেও এই সতর্কবার্তার সুর ছিল অত্যন্ত কঠোর এবং আপোষহীন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই ধরনের বিবৃতি প্রায়শই যুদ্ধের দামামা হিসেবে কাজ করে অথবা যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দেয়। সাধারণ মানুষ হিসেবে আমরা সবসময় চাই শান্তি বজায় থাকুক, কিন্তু ক্ষমতার দ্বন্দ্বে সাধারণ মানুষের নিরাপত্তা বারবার বিঘ্নিত হয়। এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আপনাদের কি ভাবনা? আপনারা কি মনে করেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই উত্তেজনা প্রশমন করা সম্ভব? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে জানাতে দ্বিধা করবেন না। আর হ্যাঁ, আপনি যদি আজই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনি মিস না করেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশেপাশের খবর রাখুন। ধন্যবাদ সবাইকে।